আফগানিস্তানের বর্তমান সরকার ক্ষমতায় বসার প্রায় ৪ বছর হতে চলল, কিন্তু এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। অথচ সে আফগানিস্তানকে কাছে টানার জন্য ব্যাপক তৎপরতা চালাচ্ছে ভারত, পাকিস্তান, ইরান, এমনকি চীন। এর মধ্যে ৩ দেশ পরমাণু শক্তিধর। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। তিনি কাবুলে সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন। এরপর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেন। তারপরই ইরান ও চীন সফরে যান। বেইজিংয়ে তিনি আবারও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বেশিরভাগ দেশের সঙ্গে ক্ষমতাসীন তালেবানের ঐতিহাসিকভাবে উত্তেজনাপূর্ণ সম্পর্ক ছিল, কিন্তু হঠাৎ করেই দেশগুলো তালেবানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদার করেছে। বিশ্লেষকরা বলছেন, দেশগুলোর কূটনৈতিক তৎপরতা প্রমাণ করে যে বৈশ্বিক মঞ্চে আফগানিস্তানের দাম দিন দিন বাড়ছে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত শরিয়া ভিত্তিক আইন চালু হলে ভারত আফগানিস্তানের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি এবং তাদেরকে স্বীকৃতি দেয়নি। তখন কেবল পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবই আফগানিস্তানের সরকারকে স্বীকৃতি দিয়েছিল। ভারত তখন কাবুলে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেয়, কারণ ভারত মনে করত আফগানিস্তান পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর হাতের পুতুল। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর ভারত আবার কাবুলে দূতাবাস চালু করে এবং আফগানিস্তানের উন্নয়ন প্রকল্পে $৩ বিলিয়ন বিনিয়োগ করে। তবে এরপর ভারতীয় দূতাবাস ও কনসুলেটগুলোর উপর একাধিক প্রাণঘাতী হামলায় ফের তলানিতে যায় তাদের সম্পর্ক। ২০২১ সালের আগস্টে তালেবান আবার ক্ষমতায় ফিরে আসলে ভারত তাদের দূতাবাস খালি করে এবং সরকারকে স্বীকৃতি না দেওয়ার আগের অবস্থান বজায় রাখে। তবে এবার আগের সময়ের মতো একেবারে সম্পর্ক ছিন্ন না করে ভারত পর্দার আড়ালে তালেবানের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করে। বিশ্লেষকরা বলছেন, ভারতের এই কৌশলের পেছনে রয়েছে একটি সহজ যুক্তি। আগেরবার তালেবানের সঙ্গে কোনো সম্পর্ক না রাখার ফলে আফগানিস্তানের প্রভাব পাকিস্তানের হাতে চলে গিয়েছিল। ভারত সেই ভুল আবার করতে চায় না। অন্যদিকে ইরান আফগানিস্তানের সঙ্গে এখন সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা করছে, যদিও এক সময় তারা আফগানিস্তানের কড়া বিরোধী ছিল। এমনকি ১৯৯৮ সালে ইরানের কূটনৈতিকদের হত্যার দায়ে প্রায় যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল দুই দেশ। বর্তমানে ইরান আফগানিস্তানে তালেবানের শাসন মেনে না নিলেও তাদের সঙ্গে কথা বলছে। ইরান চায় আফগানিস্তান থেকে আসা পানির প্রবাহ ঠিকঠাক থাকুক, কারণ হেলমান্দ নদীর পানি ইরানের পূর্বাঞ্চলের জন্য খুবই জরুরি। আরেকটি বড় কারণ হলো আফগানিস্তানে ইসলামিক স্টেটের প্রভাব বেড়েছে, যারা ইরানেও হামলা চালিয়েছে তালেবান এই গোষ্ঠীর বিরুদ্ধে। তাই ইরান চায় এই বিষয়ে তারা একসঙ্গে কাজ করুক। সব মিলিয়ে ইরান তালেবানকে এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও নিরাপত্তা, পানি, শরণার্থী ও বাণিজ্যের মতো বিষয়গুলোতে তালেবানের সঙ্গে যোগাযোগ রাখছে তারা। এটা ইরানের জন্য এক ধরনের কৌশলগত সম্পর্ক। আবার সাম্প্রতিক বছরগুলোতে বৈদ্যুতিক গাড়ির প্রতি মানুষের আগ্রহ বেড়ে চলেছে। স্বয়ংক্রিয় যন্ত্রের শক্তি সংরক্ষণ প্রয়োজনীয় অন্যতম উপাদান হচ্ছে লিথিয়াম। এই লিথিয়ামকে ভবিষ্যতের তেল ও প্রাকৃতিক গ্যাসের বিকল্প বলে মনে করা হয়। ক্রমেই আন্তর্জাতিক বিশ্বে এটি কৌশলগত পণ্য হয়ে উঠেছে। কাঁচামাল হিসেবে লিথিয়াম প্রক্রিয়াকরণের প্রধান দেশ হলো চীন। মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, যেখানে লিথিয়ামের ব্যাপক মজুদ রয়েছে। প্রায়ই আফগানিস্তানকে লিথিয়ামের দ্বিতীয় সৌদি আরব বলে অভিহিত করা হয়। এই সম্পদের কারণে আফগানিস্তানের প্রাধান্য বাড়ছে। ইউএস নাসা পরিচালিত এক সমীক্ষায় বলা হয়েছে, আফগানিস্তানে অব্যবহৃত লিথিয়াম খনিগুলোর মূল্য আনুমানিক $1 ট্রিলিয়ন। ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর প্রকৃতপক্ষে বর্তমানে ২০টিরও বেশি চীনা প্রতিষ্ঠান আফগানিস্তানের খনিতে কাজ করছে। তালেবান ক্ষমতায় ফেরার পর আনুমানিক ৫০০ চীনা ব্যবসায়ী আফগানিস্তান সফর করেছেন। তাই ধারণা করা হচ্ছে, নিজেদের লাভের জন্যই মতপার্থক্য থাকলেও বাণিজ্যিক, ভূ-রাজনৈতিক নানা সুবিধার জন্যই আফগানিস্তানকে কাছে টানছে চীন থেকে শুরু করে ইরান, পাকিস্তান, এমনকি ভারতও। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।